রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে আগারগাঁও মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালকরা। অলিগলিতে ব্যাটারি চালিত রিকশা চালানোর অনুমতি না দিলে রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। গতকাল রাতে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে পল্লবী থানার অভিযানের পর সকালে রাস্তায় নেমে আসে চালকরা, মালিকরা। মিরপুর ১১ নম্বর সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ থাকলেও রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। ঢাকা মহানগরীতে সব রকম ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশনা দিয়ে গেল ১৯ মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয় সেতুমন্ত্রী। চায়নার মাল নামতেছে বাংলাদেশে, ব্যাটারি থেকে শুরু করে বিভিন্ন পাস, সেই ইনপুট বন্ধ করে দেখ। আমরা তোর বিদেশ আনতে কই নাই, আনতে কইছি আমরা আনতে কই নাই। আমাকে গাড়ি টাকা দিয়া গাড়ি লয়ে যাও, আমাকে আপত্তি না। মেন রোডে না যাবে, সিবাই সাবাই চলুক গাড়ি, কেন বন্ধ করতে হবে? একবারে টাইম দেখ না, আমরা সতর্ক আছি যাতে কেউ নাশকতা না করতে পারে। কেউ যদি বিশৃঙ্খলা করে আমরা তাদেরকে বারবারই যে কথাটা বলার চেষ্টা করছি যে ভাই তোমাদের শান্তিপূর্ণ দাবি দেওয়ার প্রতি আমাদের কোনো নাই, তোমরা শান্তিপূর্ণভাবে দাবি দেওয়া করো, সরকার বা কর্তৃপক্ষ নিশ্চয়ই বিবেচনা করবে। দর্শক, মিরপুরে রয়েছেন সহকর্মী সুমন তানভীর, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দর্শক, আমরা অপেক্ষা করছি তানভীরের সাথে যুক্ত হওয়ার জন্য। তানভীর, অবরোধ কর্মসূচি প্রত্যাহারে পুলিশের কি ভূমিকা দেখতে পাচ্ছেন, আর চালকরা বা অবরোধকারীরা যারা আছেন তারা রাস্তায় আসলে কিসের দাবি দাওয়া নিয়ে নেমেছেন? 10:30 থেকে কিন্তু আসলে প্রায় 2টা বেজে চলো, অর্থাৎ 4 ঘন্টা। আমি একটা পরিস্থিতি আসলে দেখাতে চাই যে আজকে সকাল থেকে অর্থাৎ 10টার পর থেকে যতগুলো গাড়ি আসলে এই এলাকা দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে মিরপুরের প্রাণকেন্দ্র 10 নম্বর গোল চত্বর, সেখান দিয়ে যেতে লেগেছে, প্রত্যেকটা গাড়িকে কিন্তু এই ধরনের আসলে বাধার সম্মুখীন হতে হয়েছে। এটি পুলিশের গাড়ি, পুলিশের আপনি জানেন যে 14 নম্বর থেকে আসলে গাড়িটি 2 নম্বরের দিকে যেতে চাচ্ছে, এবং এই যে সাধারণ মানুষ যারা আসলে এই অবরোধকারী অর্থাৎ অটোরিকশা চালকরা, তারা কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে। এটা পুলিশের গাড়ি, সেই হিসাবে আসলে কনসিডারেশন পেয়ে তারা কিন্তু আসলে যেতে দিচ্ছে। তবে আর এই গাড়িটি বাদে আমরা এ পর্যন্ত কিন্তু অ্যাম্বুলেন্স তারা ছেড়েছে, তাছাড়া আর কোনো গাড়ি কিন্তু তারা ছাড়েনি। আমরা বলতে চাই যে আসলে এই যে 4 ঘন্টা মিরপুরের একদম প্রাণকেন্দ্র 10 নম্বর গোল চত্বর যে আসলে বন্ধ হয়ে আছে, সেটি নিয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত দুই পক্ষের কোনো পক্ষকে আমরা কিন্তু সেরকম যে পুলিশের জায়গা থেকে একদম যদি বলতে চাই যে শান্তিপূর্ণ অবস্থায় তারা রয়েছে, এবং তারা বলছে যে আসলে তারা বল প্রয়োগ করতে চাচ্ছে না। তারা আশা করছে যে যারা অটোরিকশা চালক আছেন তারা তাদের জায়গা থেকে আসলে নির্দিষ্ট সময় পরে তারা এখান থেকে ছেড়ে যাবেন। আর অটোরিকশা চালকদের সঙ্গে আমরা কথা বলে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, তাদের দাবি কিন্তু একদম পরিষ্কার। তারা অটোরিকশা চালাতে চান, কিংবা এই যে নির্দেশনাটা আসলে বিআরটিএ কিংবা সেতুমন্ত্রী 15 তারিখ এবং বিআরটিএ 19 তারিখে দিয়েছে, অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা রাস্তায় চলতে পারবে না, ফিটনেস বিহীন গাড়ি চলতে পারবে না। এই অটোরিকশা আসলে তারা অন্তত অলি গলিতে চালানোর অনুমতিটা চান, কিংবা তারা আসলে সরকারের কাছ থেকে মিনিমাম তারা একটি সময় চান, সেটি 3 থেকে 4 মাস, অর্থাৎ তাদের বিকল্প কর্মসংস্থান করতে হবে। তাদের বিকল্প কর্মসংস্থান করতে হবে, তারপরেই কিন্তু তারা আসলে এই রাস্তা ছাড়বে। আজকে তারা একটি নির্দিষ্ট সময় পর রাস্তা ছেড়ে দিবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে কালকে তারা সচিবালয়ে যাবেন এবং সেতুমন্ত্রী বরাবর তারা একটি স্মারকলিপি দেবেন। তবে এই আন্দোলনের মাঝখানে সবচেয়ে বড় ভুক্তভোগী যারা হচ্ছিলেন, যেটি প্রথমেই আমি বলছি যে যারা আসলে আজকে সকালে মিরপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন, তারা কিন্তু কেউ এই যানবাহন নিয়ে এই গোল চত্বর দিয়ে আসলে পার হতে পারেননি। বেশিরভাগ গাড়ি আমরা দেখেছি আসলে ফাঁকা হয়ে গেছে, এবং যাত্রীদের মতো করে কিন্তু হেঁটে যে যার মতো করে তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন, এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখন পর্যন্ত কিন্তু অব্যাহত আছে, এবং একটি গাড়িও এই গোল চক্কর কিন্তু ছাড়তে পারেনি। তবে কখন আসলে এই পরিস্থিতি আসলে স্বাভাবিক হবে সেটিও কিন্তু বলা যাচ্ছে না। পুলিশের সঙ্গে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, যে কথাটি বললাম তারা সেই কথাটিতেই আছে। তারা কিন্তু বল প্রয়োগে যেতে চাচ্ছে না, তারা বলছে যে শান্তিপূর্ণভাবে তারা এই জায়গা ছেড়ে দিবে, এমনটা কিন্তু তারা এখন পর্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন। অটোরিকশা চালকদের অবস্থান কিন্তু আপনাকে আমি আগেই জানাচ্ছিলাম। তো এখন পর্যন্ত আসলে গোল চত্বর থেকে এই আন্দোলনের এই ছিল আমার কাছে সর্বশেষ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। শিল্প বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে গিয়ে দেশের সর্বনাশ করবেন না। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় SME পণ্যমেলা 2024-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, SME উদ্যোক্তারা একক বা যৌথভাবে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাজ করতে পারবে। তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে। 7 জন উদ্যোক্তাকে জাতীয় উদ্যোক্তা পুরস্কার 2023 তুলে দেন প্রধানমন্ত্রী। আতিকা রহমানের রিপোর্ট। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, দেশে বিদেশে বাজার সম্প্রসারণ ও জাতীয় অর্থনীতিতে আরো গুরুত্ব তুলে ধরতে শিল্প মন্ত্রণালয় ও SME ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হলো জাতীয় SME মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, শিল্প কারখানা গড়তে সবার আগে পরিবেশকে গুরুত্ব দিতে হবে, পণ্যের নতুন বাজার খুঁজতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব, আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে SME ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। পণ্যের মান বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আরও বেশি রপ্তানিমুখী হতে হবে। কোন কোন পণ্য আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, বিদেশ থেকে যেন এখানে বিনিয়োগ আসে। আমাদের দক্ষ জনশক্তি আছে, কাজে সেই বিনিয়োগ করেও যেন তারা রপ্তানি করতে পারে। কাজে এই দিকটাই তারা আরও ব্যবসা বাণিজ্যের প্রসার যাতে করতে পারে, সেই বিষয়টা ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি, সেইভাবেই কিন্তু কাজ করছে। শেখ হাসিনা আরও বলেন, চাকরির পেছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। সেখানে আমার যুব সমাজ, তরুণ সমাজকে আমি এটাই বলবো, কোনো মতে একটা পাশ করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে। অনুষ্ঠানে 7 জন উদ্যোক্তাকে জাতীয় উদ্যোক্তা পুরস্কার 2023 তুলে দেন প্রধানমন্ত্রী। এরপর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। SME মেলা চলবে 25 মে পর্যন্ত। আতিকা রহমান, RTV, ঢাকা। মেট্রো রেলের 15% ভ্যাট যাতে বসানো না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা ভুল সিদ্ধান্ত, এতে মেট্রো রেলের সুনাম নষ্ট হবে। সকালে রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ব্র্যান্ডিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কাদের বলেন, MRT 5 এর গ্রাউন্ডের কাজ শেষ, 2030 সালে 6টি MRT লাইনের কাজও শেষ হবে। মেট্রো ট্রেনের মতো আধুনিক শহরে জীর্ণ বাস থাকতে পারে না বলেও মতামত দেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, ফার্মগেট আনোয়ারা পার্ককে খেলার মাঠে পরিণত করা হবে। সকল যানবাহনের জন্য স্মার্ট কার্ড করা দরকার বলেও মনে করেন মেয়র। যে বাসগুলো চলে ভীষণ খারাপ লাগে। এই যে মেট্রো রেলের মতো একটা আধুনিক গণপরিবহন, এই অনুষ্ঠান থেকে বেরোয় রাস্তায় যখন যাব, তখন ওই গরিব গরিব জীর্ণ শীর্ণ চেহারার বাসগুলো দেখলে কেমন? যেই বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে সেখানে এই বাস চলবে রাজধানীতে। জানাবো উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে আজ। চলছে শেষ মুহূর্তে প্রচার। দিনে রাতে ভোট চেয়ে ব্যস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ব্যানার, ফেস্টুন, লিফলেট ও মাইকিং করে চলছে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার। ভোটারদের কাছে নানামুখী প্রতিশ্রুতিতে মুখর পুরো এলাকা। নারায়ণগঞ্জের 2500-এ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনে লিফলেট বিতরণ করেন কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া। প্রচারে পিছিয়ে নেই নওগাঁর 3টি উপজেলার প্রার্থীরাও। প্রচারে মাঠে আছেন চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলার প্রার্থীরা। তবে ভোটারদের আশা সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করা। আগামী 21 মে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। দর্শক, নির্বাচনের প্রচারের বিষয়ে জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক।
মানিক, শেষ দিনে প্রার্থীদের প্রচারের বিষয়ে কি তথ্য আছে আপনারা জানাবেন। আরেকটা বিষয় বলবেন যে ভোটারদের উপস্থিতি সুনিশ্চিত করা এবং তাদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসনের কি তৎপরতা দেখতে পাচ্ছেন? জি, আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন দুপুর 2টা থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং চলবে সন্ধ্যা রাত 8টা পর্যন্ত। তো স্বাভাবিক কারণে আজকে যেহেতু শেষ দিন সেহেতু প্রার্থীদের আমরা একটু আগেই দেখেছি অনেকগুলো প্রার্থী তারা শহর থেকে গ্রামের দিকে বেরিয়ে গেছেন তারা শেষ মুহূর্তের প্রচারণা চালানোর জন্য। আর আমরা গতকালকে দেখেছি যে বিভিন্ন স্থানে ছোটোখাটো শোডাউন মাইকিং এবং প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোটারদের কাছে শেষ মুহূর্তের জন্য তাদের নিয়ে প্রতীকে ভোট প্রার্থনা করেছেন এবং তারা ছোটোখাটো পথসভা গণসংযোগ এবং কর্মী সমাবেশ করেছেন কালকে শেষ মুহূর্তের প্রচারণার মতো করেই। আজকে 8টার পরেই 8টা পর্যন্ত শেষ হবে যেহেতু তারা আজকে আরও নতুন করে পরিকল্পনা নিয়ে শেষ দিনের প্রচারণা নেমেছেন। এদিকে আমরা জেনেছি যে গাংনী উপজেলার নির্বাচনে এবারের ভোট অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। গতকালকে পুলিশ সুপার বিভিন্ন জায়গায় মহড়াও করেছেন এবং তারা নিশ্চিত করেছেন যে এখানে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেওয়া হয়েছে যার মাধ্যমে ভোটাররা যেন আস্থার সাথে তারা কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। জেলা প্রশাসকও জানিয়েছেন যে একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ পরিবেশে শান্তি শৃঙ্খলা শান্তিপূর্ণ পরিবেশে যাতে ভোট গ্রহণ করা হয় ভোটাররা যাতে ভোট দিতে পারেন তারা সে সব ব্যবস্থায় নিয়েছেন। সাথী এই ছিল মেহেরপুর থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ধন্যবাদ। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও সারা দেশে ভোট বর্জন সফল হবে এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ডামি নির্বাচনে যাওয়া মানে নীতি নৈতিকতার বিরুদ্ধে যাওয়া তা জনগণ জানে বলেই দ্বিতীয় দফায় নির্বাচন বর্জন করবে বলেও জানান তিনি। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরিদপুরের মধুখালীতে 18 এপ্রিল দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের মনোযোগ ভিন্ন খাতে নেওয়ার জন্য নিজেদের এজেন্ট দিয়ে নানা ঘটনা ঘটাচ্ছে সরকার। যে দলের পক্ষ থেকে মৃত্যুর তো আসলে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল 8:45টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। গেল 1 এপ্রিল বাবর আলী রওনা করেন হিমালয়ের সিতিধার চূড়া জয়ের জন্য। চূড়াটি পর্বতে 15,500 ফুট ওপরে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। আবারও পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশ। এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। বাবরের এভারেস্টের চূড়ায় ওঠার বিষয়টি নিশ্চিত করেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। এভারেস্ট জয়ী বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলা হয়, সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীর দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। গেল 1 এপ্রিল বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হন বাবর আলী। প্রস্তুতিমূলক কাজ শেষ করে 4 এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুকলা বিমানবন্দরে। এরপর পথ চলা শুরু করেন এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সেখানে পৌঁছান 10 এপ্রিল। 18 মে মাঝরাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা। 19 মে ভোরের প্রথম আলোয় 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা। পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে প্রথম অভিযান পরিচালিত হয় আজ থেকে শতাধিক বছর আগে। 1953 সালের 29 মে নেপালের শেরপা তেনজিং নোরগেকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি। 2010 সালের 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শীর্ষে ওঠেন মুসা ইব্রাহিম। এরপর 2011 ও 12 সালে দুবার এভারেস্ট জয় করেন এম এ মোহিত। প্রথম বাংলাদেশি নারী হিসেবে 2012 সালের 19 মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই মাসের 26 মে ওয়াসফিয়া নাজরিন জয় করেন এভারেস্ট। 2013 সালের 20 মে এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদ এভারেস্ট চূড়া থেকে নেমে আসার সময় মারা যান। ইমতিয়াজ আহমেদ, RTV। দর্শক, এভারেস্ট জয়ী বাবর আলীর চট্টগ্রামের বাড়িতে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ।
সাইফুল, বাবর আলীর এই দুর্দান্ত সাফল্যে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা কি বলছেন? যে সাথে যেমনটি বলেছেন, বাবর আলীর যে সাফল্য, সেই সাফল্যে কিন্তু এলাকাবাসী এবং তার পরিবারের সদস্যরা খুবই গর্বিত। আমরা কথা বলেছিলাম এলাকাবাসীর সাথে, তারা জানিয়েছেন চট্টগ্রামবাসী হিসাবে এবং হাটাজারিবাসী হিসাবে কিন্তু তারা কিন্তু খুবই গর্বিত এবং সেই সাথে বিশেষ করে বাবর আলীর পিতা কিন্তু খুবই গর্বিত, পিতা এবং মাতা তারা কিন্তু জানিয়েছেন তারা কিন্তু এই একটি প্রত্যাশার জন্য কিন্তু অপেক্ষা করছিলেন দীর্ঘ সময় ধরে, কখন আসলে তাদের কাছে এই প্রত্যাশার খবরটি আসবে। যখন আজকে সকাল 8:30 সময়ে প্রত্যাশার খবরটি আসে, তখন কিন্তু তারা কিন্তু খুশিতে উৎফুল্ল হয়ে উঠেছে এবং তারা কিন্তু জানিয়েছেন তারা খুবই আনন্দিত তাদের এই ছেলের এই রেজাল্টে। বাবর আলী পেশায় একজন ডাক্তার, কিন্তু ডাক্তারি পেশা আর পাশাপাশি তিনি শখের বসে আসলে এই পর্বত আরোহী হিসাবে কিন্তু কাজ করছেন এবং তিনি কিন্তু শুধু যে মাউন্ট এভারেস্ট নয়, এর বাইরে বাংলাদেশের যতগুলো পর্বত আছে সবগুলো পর্বতেই কিন্তু তিনি বিজয়ী হয়েছেন। আমরা কথা বলবো বাবর আলীর পিতার সাথে, আসলে তার অনুভূতিটা আমরা একটু জানার চেষ্টা করব। আপনার ছেলে কবে নাগাদ আপনারা এই খুশির খবরটা পেয়েছেন এবং আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে? আমরা 8:30টায় খবরটা পাইছি, ওর এক কলিগ আমাদেরকে ফোন করছিল, মানে খবর শুনে খুব এক্সাইট হয়ে গেছি, এত মানে আনন্দ উৎফুল্ল হয়ে গেছে বলার মতো না, ভাষা প্রকাশ করার মতো না। তার আমরা এখন একটা কিছুটা সংখ্যা আছে, উপর থেকে নিচে না আসা পর্যন্ত এখনও কিছুটা সংখ্যা মুক্ত নয় আর কি। আমরা দোয়া করি যাতে যে মানে তার সফলতা কামনা করি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন বাবর আলীর পিতার বক্তব্য। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাবর আলীর যে রুমটি আছে সেই রুমটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে বাবর আলীর বেশ কিছু পুরস্কার তিনি চট্টগ্রামে বেশ কিছু এবং আন্তর্জাতিকভাবে চট্টগ্রামে কিন্তু বেশ কিছু পুরস্কার তিনি পেয়েছেন এবং একই সাথে তার পাড়া প্রতিবেশী সবাই কিন্তু খুবই খুশি এবং একই সাথে এগুলি কিন্তু তার পাওয়া পুরস্কার সবগুলি কিন্তু তিনি পেয়েছেন এবং তিনি অর্জন করেছেন এবং তার এই পুরস্কারে কিন্তু এলাকাবাসী যেরকম গর্বিত, তার পিতামাতা গর্বিত এবং একই সাথে আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় চেয়ারম্যানের সাথে, তিনি জানিয়েছেন তাদের এই খুশিতে, বাবর আলীর এই খুশিতে তারাও কিন্তু খুবই খুশি হয়েছেন, তারা কিন্তু এবং একই সাথে তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিদেশিদের দেখলেই মারছে কিরগিজরা। এ ঘটনায় এখন পর্যন্ত 6 জন বিদেশি নিহত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে। শুধু মারধর নয়, গাড়ি থেকে নামিয়ে দেওয়া সহ নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে তারা। বাইরে বেরোতে না পেরে না খেয়ে দিন কাটছে বাংলাদেশের শিক্ষার্থীদের। এই পরিস্থিতিতে দেশে ফিরতে মরিয়া শিক্ষার্থীরা। বাংলাদেশিদের নিরাপত্তায় দেশটির পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছেন উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস। নিজ দেশের শিক্ষার্থীদের দেশে ফেরাতে সরকারিভাবে ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। শনিবার দেশে পৌঁছেছে পাকিস্তানি শিক্ষার্থীদের প্রথম ফ্লাইট। চলতি মাসে 13 তারিখে মিশরের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির সংঘর্ষের জেরে যে কোনো বহিরাগতদের উপর হামলা শুরু করেছে তারা। পহেলা বৈশাখ থেকে রাস্তায় চালের নাম, দাম, জাত লেখা বাধ্যতামূলক হলেও জ্যৈষ্ঠ মাসেও বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বাজারে থাকা পুরান চাল ফুরালে নতুন চালের বস্তার গায়ের তথ্যগুলো লেখা থাকবে। কিন্তু রাজধানী কারণ বাজারে দেখা যায় বাজারে আসা নতুন চালের বস্তার গায়েও তথ্যগুলো পুরোপুরি লেখা নেই। তবে 2-1টি প্রতিষ্ঠানের বস্তায় মিল গেটের পাইকারি রেট লেখা রয়েছে। খেলাধুলার মধ্য দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখে দিতে চায় বাংলাদেশ ছাত্রলীগ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক সামাজিক ব্যাধি এগুলো থেকে পরিত্রাণের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। 26 জুন থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে 64টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বান্দরবনের সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কেএনএফ-এর 3 সদস্য নিহত হয়েছে। সকালে রুমা উপজেলার কোনো এক গহীন জঙ্গলে এ ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও বেতার যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। গত 2 ও 3 এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনা ঘটায় কেএনএফ-এর সন্ত্রাসীরা। এরপর থেকে পাহাড়ে শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান।
বসুন্ধরা আবাসিক এলাকায় নান্দনিক বাণিজ্যিক ভবন নির্মাণ করছে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। প্রায় 40 কাঠা জমির উপর জেসিএক্স আইকন 100 নামের ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রকল্পটি নতুন বাজার বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে অবস্থিত। এর মধ্য দিয়ে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী। তিনি বলেন, আইকন 100 প্রকল্পের 50% বেশি স্পেস বিক্রি হয়ে গেছে। চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব তা হস্তান্তর করার। দেশে গবাদি পশু থেকে দুধ ও মাংসের উৎপাদন উন্নত করতে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ডিজাইন করা একটি অগ্রণী উদ্যোগ বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট লাইভস্টক BCSL প্রজেক্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অর্থায়নে যা পরিচালনা করছে ACDI নামে একটি অলাভজনক সংস্থা। প্রজেক্টটি উদ্বোধন উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। এছাড়াও BCSL এর সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন ফ্রন্টে একযোগে হামলা চালাচ্ছে তারা। নুসেরাত শরণার্থী শিবিরে হামলায় অন্তত 17 জন, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে 28 জন নিহত হয়েছে। এছাড়া শনিবার ইসরায়েলি হামলা কমপক্ষে 64 জন নিহত হয়েছে। এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচেও নিখোঁজ রয়েছে অনেকে। এদিকে ইসরায়েলি তেল আবিবে আরও জোরদার হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। শনিবার বিক্ষোভ ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ ও বিক্ষোভ আটক করেছে পুলিশ। বিশ্বজুড়ে ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভের মাঝে শনিবার বার্লিনের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। এ সময় অনেক বিক্ষোভকারীকে আটক করেছে জার্মান পুলিশ। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে প্রথম দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। হাউস্টনে এদিন জিম ও রানিং সেশন করেছে চন্ডিকা হাথুরু সিং এর শিষ্যরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচে T20 সিরিজের আগে ফিটনেসের ঘাটতি পূরণ ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে জিম ও অ্যাথলেটিক ট্র্যাকে ঘাম ঝরিয়েছে টাইগাররা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। হাউস্টনে জিম সেশনে ফুরফুরে মেজাজে টাইগাররা। তানভীরের ঘাড়ে থাকা বারবেল জায়গা মতো রাখতে এগিয়ে এসেছেন সৌম্য। এরপরই এই দুই ক্রিকেটার নিলেন ফিজিও টোটকা। সৌম্যের জন্য বিশ্বকাপের পুরো সময়টা ফিট থাকাটা চ্যালেঞ্জের। শরীরী ভাষায় তা অবশ্য স্পষ্ট। শান্তর ওয়েট আর স্কোয়াড ঠিক আছে কিনা তা পরখ করে নিচ্ছেন সাকিব আল হাসান। মিস্টার 75 এদিন তরুণদের সাথে পাল্লা দিয়ে ওয়েট ট্রেনিং করেছেন। এক ধাপ এগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। না বুঝে ক্যামেরার লেন্সে চলে আসা জাকির আলীর বিব্রত মুহূর্ত দেখে কিছুটা মজাই পেলেন লিটন দাস। ফিট হবার চেষ্টায় তাসকিনকে নিয়ে ফিজিও বাইজিতুল ইসলামের ছিল বাড়তি নজর। লিটন, মুস্তাফিজ, রিশাদদের সিরিয়াস অনুশীলনের মাঝে খোশ গল্প আর ফুরফুরে মেজাজের এমন সব ছবি বলে দেয় দারুণ কিছু করার লক্ষ্যে টাইগাররা। জিম শেষে অ্যাথলেটিক ট্র্যাকে স্পিন টেনেছেন বাংলাদেশ দল। হাউস্টনে ব্যস্ত একদিন কাটালো টাইগাররা। আগামী 21 মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ। মাহফুজুল ইসলাম, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।